প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। শেষ ম্যাচেও পাত্তা পেল না নিউজিল্যান্ড। শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ফাইফার, সিরিজ জয়ের হ্যাট্রিক টাইগারদের। শান্তর চতুর্থ ওডিআই শতক, প্রচণ্ড গরমে লিটন দাসের সাথে 160 রানের জুটি, মিরাজের অভিনন্দন। সাকিবকে দেশে ফিরতে না দেয়া ন্যাক্কারজনক মন্তব্য সাজ্জাদুল ববির। বলছেন, বিসিবিতে সভাপতি পাল্টানোর রেওয়াজে ক্ষতিগ্রস্ত দেশের ক্রিকেট। স্টার কনসাইসাওয়ের মতো হাই প্রোফাইল কোচ আনতে কত খরচ করতে হবে বাফুফেকে? দামি কোচ আনার সামর্থ্য আছে? হামজাদের কোচ নিয়োগে বাফুফের তৎপরতা, শত শত আবেদন থেকে চলছে বাছাই প্রক্রিয়া, গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতা ও লাইসেন্স। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। শান্তর শতক আর মোস্তাফিজের ফাইফার, সাগরিকায় সিরিজ জিতল টিম টাইগার্স। শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয় 55 রানে। আগে ব্যাট করে স্কোরবোর্ডে 265 তোলে স্বাগতিকরা। জবাব দিতে নেমে 210 রানে থামে ব্ল্যাক ক্যাপস। ফলে 2022 সালের পর আবারও টানা 3 ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত, ব্যাক টু ব্যাক সিরিজ সেরা নাহিদ রানা। শেষ গলার কাটা ফক্সক্রফট ততক্ষণে উইকেটে জমে গিয়েছে দারুণভাবে। টাইগার বোলারদের পিটিয়ে তুলে নিলেন 50ও। স্টেডিয়ামের গুটি কয়েক কিংবা টিভি সেটের সামনে থাকা সমর্থকদের মনেও হয়তো ভয় জমে গিয়েছিল ততক্ষণে। কিন্তু প্রবল স্রোতের সামনে আর কতক্ষণ? স্বস্তির নাম মেহেদী হাসান মিরাজ। সাগরিকায় এ যেন এক চিলতে শান্তির। টাইগাররা 3-on-3, দুর্দান্ত সিরিজ জয়। এ তো গেল শেষের গল্প। 266 রানের টার্গেটে যতবারই উইকেটে থিতু হয়েছে ব্ল্যাক ক্যাপস, ততবারই আঘাত হেনেছে বাংলার বোলিং লাইন আপ। হেনরি নিকলসকে যেভাবে ফেরালেন মোস্তাফিজ, মনে করালেন তার জন্য কেন এত উন্মুখ প্রতীক্ষা। সিরিজ জুড়ে গতি আর বাউন্সে নাহিদ রানা প্রতিপক্ষের জমদূত। উইলিয়াংকে মাটিতে নামিয়ে উইকেট নিলেন আদায় করে। ক্যাপ্টেন্স টু ক্যাপ্টেন্স ব্যাটেলে ল্যাথামের হন্তারক মেহেদী হাসান মিরাজ। এরপরও যে চেষ্টা করেনি নিউজিল্যান্ড তা কিন্তু নয়। 50 তোলা নিক কেলি, কাটা মোস্তাদ নিরীহ স্লোয়ারে। লিওনেক্স, স্মিথরা চেষ্টা করেছেন, তবে ফিজ দুর্ভেদ্য। এর আগে এদিনও টস ভাগ্য হাসেনি বাংলাদেশের পক্ষে। হাসেনি দুই ওপেনার সাইফ আর তামিমের ব্যাটও। আশা জাগিয়েও ব্যর্থদের দলে সৌম্য সরকার। তবে চতুর্থ উইকেট জুটিতে শান্ত লিটন ব্যতিক্রম। প্রথমে ধীর স্থির, তারপর তাদের ব্যাট হয়ে উঠল তলোয়ার। 19 ইনিংস আর 30 মাস পর এলকেডি পেলেন 50। শান্ত তুলে নিলেন ক্যারিয়ারের 4 নম্বর শতক। এ দুজনের পার্টনারশিপ থেকে আসলো 160 রান। তবুও বাংলার স্কোরবোর্ডের রানটা যে 270 পার হলো না, তাতে অবশ্য 33 রানে আনবিটেন থাকা তাওহিদ হৃদয়ের দায়টাও কম নয়। শেষ 2 ওভারে ঠিক কী কারণে মোস্তাফিজকে দিয়ে 5 বল খেলিয়েছেন তিনি, তার ব্যাখ্যা হয়তো হৃদয়ই ভালো দিতে পারবেন। অবশ্য সিরিজ জয়ের দিনে ওসব কেই বা মনে রাখে। সবশেষ 2022 সাল। এরপর আর টানা 3টা সিরিজ জেতেনি টাইগাররা। এ জয়ে খুলল সেই গেরো। সঙ্গে আপকামিং জুনের সিরিজে তাসমান সাগর পারের আরেক দল অস্ট্রেলিয়ার জন্য দিল স্পষ্ট বার্তা, ভয় পাও অজি, ভয় পাও। মাহবুব রিমন, স্টার নিউজ। এর আগে টাইগারদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সাগরিকায় পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা। চাপের মুহূর্তেও প্রচণ্ড গরমকে বাগিয়ে এনে দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। লিটন কুমার দাসকে নিয়ে গড়েছেন 160 রানের পার্টনারশিপ। 70 বলে 50 তোলা শান্ত 114 বলে স্পর্শ করেন ম্যাজিক ফিগার। লেনেক্সের বলে কাটা পড়ার আগে করেন 105 রান।
13 কি আসলেই আনলাকি? অন্তত সবার জন্য না। আগের ম্যাচে 13 ইনিংস পর 50 দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন চটতলায়। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ ডিসাইডার ম্যাচে সেঞ্চুরি। বৈশাখের প্রচণ্ড গরমেও শান্তর ব্যাটে যেন এক চিলতে শান্তির সুবাতাস। সেই চিরচেনা ট্রেডমার্ক সেলিব্রেশন, ব্যাটে চুম্বন, সিজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ। মর্নিং শোজ দ্য ডে, এই প্রবাদটা অবশ্য সবসময় ধোপে টেকে না। তাই তো সাগরিকায় যখন দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ, শান্ত দাঁড়িয়ে গেলেন হিমালয়ের দৃঢ়তায়। লিটনকে নিয়ে প্রথম ইনিংসে মেরামত, তারপর পাল্টা আক্রমণ। 70 বলে 50, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চওড়া হয়েছে তার ব্যাট। নার্ভাস 96 কিছুটা ধীরস্থির, তবে পাক্কা 20 ইনিংস পর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ঠিকই তুলে নিয়েছেন। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই চট্টগ্রামেই অপরাজিত 122 রান। সেই চট্টলায় আবারও 3 অঙ্কের ম্যাজিক ফিগার, সঙ্গে সমালোচনারও জবাব দিয়েছেন। এই শান্তকেই তো দেখতে চায় লাল সবুজের ভক্তরা। এদিন ওয়ানডেতে 19 ইনিংস পর 50 দেখা পেয়েছেন লিটন কুমার দাসও। এই ম্যাচের আগে সবশেষ 50 পেয়েছিলেন 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে। যদিও 91 বলে 76 রানেই থেমেছে উইকেটকিপার এই ব্যাটারের ইনিংস। তানজিম মশিব, স্টার নিউজ। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা 3 সিরিজ জয়ের কীর্তি বাংলাদেশ দলের। তবে শেষ ম্যাচের নায়ক আসলে কে? ম্যাচ সেরার পুরস্কার শান্ত পেলেও মুস্তাফিজ গড়েছে নতুন রেকর্ড। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফাইফার এখন ফিজের নামের পাশে। এই ফরম্যাটে ডেবিউ করার পর থেকে ফিজের চেয়ে বেশি 5 উইকেট পাননি কোনো পেসার। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন যদি করি, মুস্তাফিজুর রহমানের হাতে কি জাদু আছে? প্রশ্নটা কি অযৌক্তিক হবে? অন্তত তার যে পারফরমেন্স, তার যে পরিসংখ্যান, সেটা দেখে অন্তত এই কথাটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মুস্তাফিজুর রহমান, যিনি 2 ম্যাচে আসলে সুযোগ পাননি ইনজুরির কারণে, তিনি সুযোগ পেয়ে যখন এলেন একাই 5 উইকেট নিলেন, পুরো নিউজিল্যান্ডকে আসলে ধসিয়ে বাংলাদেশকে সিরিজটা জেতালেন। মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ারে 6ঠবারের মতো ফাইফারটা পেয়েছেন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফাইফার। এরপরে রয়েছেন আব্দুর রাজ্জাক এবং তারপরে সাকিব আল হাসান। আব্দুর রাজ্জাক, যার নামের পাশে 4টা ফাইফার রয়েছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখনও খেলছেন, খেলার এখনও অনেকটা বাকি। অলরেডি 6টা করে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ফাইফার নেওয়া ওয়ানডেতে বোলারের নাম লিখিয়েছেন। মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ডেবিউর পর থেকে আজ অবধি এখন পর্যন্ত তার থেকে বেশি ফাইফার কোনো বোলারই পাননি। তবে আপনি কি জানেন, পুরো বিশ্বে পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের ওপরে আছে কেবল 5 জন বোলার যারা ফাইফারটা পেয়েছে মুস্তাফিজুর রহমানের থেকে বেশি, এবং নামগুলো গ্র্যান্ড ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গার মতো বাঘা বোলাররা। মুস্তাফিজুর রহমানের কারিশমাটা এখানেই। মুস্তাফিজুর রহমানকে আপনি চাইলেই আইপিএল থেকে পলিটিক্স দিয়ে বের করে দিতে পারেন, কিন্তু মুস্তাফিজুর রহমান মানুষটা এমনই, তিনি যখনই মাঠে নামবেন তার ম্যাজিকটাও চলবে। এবং সেই মুস্তাফিজের উপরেই মুগ্ধ বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। অসাধারণ পারফরমেন্স করেছে এবং ও যেভাবে বোলিং করেছে, আমরা সবসময় আশা করি মুস্তাফিজ যে এরকমই বোলিং করবে। কথা বলবো আরেক পেসার নিয়ে, নাহিদ রানা, যিনি এই বয়সে পুরো বিশ্বেই আসলে একটা কাঁপন ধরিয়ে দিয়েছেন। নাহিদ রানার নামটা শুনলেই এখন ব্যাটারদের মধ্যে চলে আলাদা আতঙ্ক। ব্যাটাররা আসলে ব্যাট করার আগে 10 বার চিন্তা করেন, ওরে বাবা নাহিদ আসছে। নাহিদ রানা এমন একটা ভীতি কিংবা এমন একটা ভয়েরই জন্ম দিয়েছে ব্যাটারদের মধ্যে। তিনি যখনই বল করেন তার স্পিড থাকে 145-এর উপরে, যেটা মেহেদী হাসান মিরাজও বলছিলেন। আসলে নাহিদ প্রথম থেকে শেষ পর্যন্ত যে পেসে শুরু করেন সেই পেসে শেষ করেন, যেটা বাংলাদেশের জন্য ব্লেসিং। নিশ্চয়ই ক্যাপ্টেন মিরাজের মুখেই শুনবেন বাকিটা। এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে। কারণ অ্যাট দ্য সেম টাইম অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সো এরকম অনেক সিচুয়েশন আসে। আর ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে, এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। এবং ও ওই অ্যাবিলিটি ওর কাছে আছে। এবং আর সবচেয়ে বড় কথা, অনেক কনফিডেন্ট মাঠের ভিতরে। যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি অনেক কনফিডেন্ট এবং আমি ভালো করতে পারবো। এই জিনিসটা একটা ক্যাপ্টেনকে অনেক স্বস্তি দেয়।
চেষ্টা করব সৌম্য সরকারকে নিয়ে। সৌম্য সরকার যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 91 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপর থেকে আসলে সুযোগ পাননি। যখন লাস্ট 2 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তাকে, সৌম্য সরকার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে কি সৌম্য সরকার আগামী যে সিরিজটা রয়েছে সেখানে চান্স পাবেন? সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার আমার কাছে মনে হয়, কারণ সিরিজে লাস্ট ম্যাচে 91 রান করার পরও সে 2টা সিরিজ খেলতে পারেনি, একটা সিরিজ। সো এই সিরিজে সুযোগ এসেছে, বাট আমি সবসময় একটা মেসেজ দিয়েছি, অপরচুনিটি আসবে, যখন অপরচুনিটি আসবে তখন যেন সে নিজের সর্বোচ্চটা দিতে পারে। এবং শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই আমি এই মেসেজটাই দিচ্ছি এবং সবাইকে একই কথা বলছি যে অপরচুনিটি যখন আসবে সে যেন তার 100% দিতে পারে। 2027 বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে বাংলাদেশের জন্য পথটা খুব একটা কঠিন না। এখন পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9-এ রয়েছে। যদি এভাবেই আগামী সিরিজগুলো জিতে যায় তবে বাংলাদেশের বিশ্বকাপ আসরটা খেলা খুব সহজ হবে। চট্টগ্রামের শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। সাকিব আল হাসানকে দেশে আসতে না দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবিতে সভাপতি পাল্টানোর যে রেওয়াজ অন্তর্বর্তী সরকার তৈরি করে গেছে তাতে ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের, মন্তব্য এই ক্রিকেট সংগঠকের। চট্টগ্রাম থেকে বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি। আমি বলেছি না। আহমেদ সাজ্জাদুল আলম ববি দেশের ক্রিকেটের ভিতটা যাদের হাত ধরে গড়ে উঠেছে তাদেরই একজন, এই প্রবীণ ক্রিকেট সংগঠক। 1983 সাল থেকে শুরু, এরপর 43 বছর ধরে কাজ করছেন ক্রিকেটের হয়ে। নির্বিরোধী, শান্তিপ্রিয় কিংবা ক্রিকেট প্রেমী মানুষ হিসেবেই জীবনের পুরোটা পথ হেঁটেছেন ক্রিকেটের মাঝে। 2024-এর গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের চাপে ছাড়তে বাধ্য হয়েছেন বিসিবির পরিচালকের পদ। গুঞ্জন ছিল সরকারি চাপের মাঝেও নিজের পদ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। আমি কিন্তু পদ আঁকড়িয়ে থাকার জন্য তখন এটা যে রেজিস্ট করেছি তা না। আমি রেজিস্ট করেছি যে একটা ক্রিকেট বোর্ডে একটা ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা যাতে তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারে। কারণ এই কন্টিনিউটিটা যদি না থাকে তাহলে হচ্ছে কি, আমরা গত 2 বছরে দেখলাম কি 4টা বোর্ড এসে গেল। এটা তো পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন সব কিছুতে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা ইট শুড নট বি। আমাকে যখন বলা হলো যে সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি, আমি বলেছি না, আমার মেয়াদ আছে অতদিন পর্যন্ত, আমি সেই ম্যান্ডেট আমি পালন করতে চাই। এটা কি হলো, এমন একটা এক্সাম্পল সেট হয়ে গেলো। ওই জিনিসই কিন্তু হচ্ছে বারবার। তাহলে ক্রিকেটের উন্নতি তো হবেই না, বরঞ্চ সাংঘাতিকভাবে ব্যাহত হবে। এবং আমার এই এখন যতটুকু পিছিয়েছি এখান থেকে রিকভার করা কিন্তু অনেক সময় লাগবে, অনেক কষ্ট লাগবে। নিজের সাথে ঘটে যাওয়া জুলুমের সাদৃশ্য ববি খুঁজে পেয়েছেন সাকিবের বেলাতেও। দেশের ক্রিকেটের বরপুত্রের সাথে যা ঘটেছে সেটাকে নেক্কারজনক বলেই উল্লেখ করেছেন আবাহনীর এই ক্রিকেট সংগঠক। এখন যেই পরিস্থিতিতে, যেই ঘটনার মাধ্যমে ওকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে যদি, তার বিরুদ্ধে মামলা আছে, মামলা তাহলে কেস কোর্টে হবে, কোর্টে বিচার হয়ে যেটা হবে সেটা হতে পারে। কিন্তু দেশে আসতে দিবে না, বা দেশে আসলে তার ঝামেলা হবে, বা একটা 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 সমস্যা হতে পারে, এরকম পরিস্থিতি কেন হবে? এটা তো কোনোভাবেই হওয়া উচিত না। আর সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। এবং আমরা জানি যে এই আইন, এই মামলা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সব জানি। সো এইখানে তো আর বলার অপেক্ষা রাখে না। হি শুড বি হিয়ার, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে আরও যতদিন পারে সে সার্ভিস দিয়ে যাক, এটা তার প্রাপ্য। বিসিবিতে সভাপতি পরিবর্তনের হিড়িক দেখে বিস্মিত ববি তামিমকে জানিয়েছেন শুভকামনা। তবে আগামী বোর্ড নির্বাচনে অংশ না নেওয়ার কথা সাফ জানিয়েছেন স্টার নিউজে। না, আমি ওইভাবে চিন্তা করি নাই। অনেক দিন তো হলো ক্রিকেটে আমি কোনো ক্লাবের সঙ্গে, আমার ক্লাব আবাহনী, সেখান থেকে আমি জড়িত প্রায় আজকে 50 বছর হয়ে গেছে। ক্রিকেট বোর্ডেও আমি প্রায় 42-43 বছর। এখন মনে হয় যে এখন এর পরের জেনারেশন যারা আছে তারা এগিয়ে নিয়ে যাবে।
রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। বেন স্টর্ক অথবা আন্তোনিও কনসাইসাওয়ের মতো হাই প্রোফাইল কোচ আনতে কত খরচ করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে? কিছু প্রতিবেদন অনুযায়ী কনসাইসাও নাইজেরিয়ার কাছে $1,20,000 বেতন দাবি করেছিলেন, যা ক্যাব্রেরার বেতনের 10 গুণ বেশি। প্রশ্ন হলো, এত দামি কোচ আনার সামর্থ্য কি আছে বাফুফের কাছে? রহমান পেয়ারের প্রতিবেদন। নতুন হেড কোচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাজেট কত? বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরার পেছনে কত খরচ করত বাফুফে? 2022 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেয়ার সময় কাবরেরার বেতন ছিল $8,000 আর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার সময় তার বেতন বেড়ে দাঁড়ায় $13,000 বা প্রায় 15 লাখ টাকা। 4 বছরে কোনো অর্জন না থাকলেও ঠিকই বেতন বাড়িয়েছিলেন কাবরেরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের বেতন কত? বর্তমানে টাইগারদের দায়িত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তার মাসিক বেতন $26,000, অর্থাৎ বিসিবির কাছ থেকে কাবরেরার দ্বিগুণ বেতন পান সিমন্স। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ের মূল উৎস ফিফা এবং এএফসির অনুদান, স্পন্সর ও বাণিজ্যিক অংশীদারিত্ব, টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব, সরকারি অনুদান, লজিস্টিক ও ব্র্যান্ড পার্টনার। হামজা সমিত্রা আসার পর ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনা তৈরি হয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3টি হোম ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয় করে $4 কোটি টাকারও বেশি। 3টি হোম ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ভারত ম্যাচ থেকে $1,88,00,000 সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফের আয় হয়েছে $1,15,00,000 এবং হংকং ম্যাচ থেকে এসেছে $1,02,07,000। গত 3 ডিসেম্বর ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির 5ম সভায় এসব আয়ের হিসাব তুলে ধরা হয়। তবে সভায় আয় উপস্থাপন করা হলেও ব্যয়ের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়াল, তার সাথে আমার কথা হয়েছে এবং কোচেস যে চয়েসের যে বিষয়টি সেটি নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটাকে মাথায় রেখে পাশাপাশি আমরা সর্বোচ্চভাবে যাতে ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিত সোম রয়েছে বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা আছে, তা আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। এবং আমি মনে করি যে আমরা সেই জায়গা থেকে শতভাগ নিরপেক্ষ থেকে কোচের প্রতি সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আমরা আমার বাংলাদেশকে যাতে আমরা একটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মাধ্যমে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। অরিজিন ফুটবলাররা আসার পর ব্র্যান্ডে পরিণত হয়েছে বাংলাদেশের ফুটবল। স্পন্সরদের আগ্রহ বাড়ছে। সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে নামি দামি কোচদের সিভি জমা পড়েছে বাফুফেতে। গত 52 বছরে 45 জন কোচ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এর মধ্যে বিদেশি ছিলেন 24 জন আর স্থানীয় কোচ 21 জন। এমনও অনেক বিদেশি কোচ বাংলাদেশের কোচ হয়েছেন যাদের জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না। বেন স্টর্ক এখন পর্যন্ত বাফুফেতে সিভি জমা দেয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল প্রার্থী। এই পদের জন্য 250 জনেরও বেশি আবেদন করেছেন। হাঙ্গেরি জাতীয় ফুটবল দলকে ইউরো 2016 এর শেষ 16তে নিয়ে যাওয়ার সাফল্যের কারণে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা শীর্ষ নামগুলোর মধ্যে স্টর্ককে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন ধরেন হাই প্রোফাইল কোচ যখন হলো সিভি জমা দিছে, তাদেরও কিন্তু হলো এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু হলো মেইনলি যে চাপে হলো অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। বাফুফে 2026 সালের 5 জুন সান মারিনো জাতীয় ফুটবল দলের বিপক্ষে
বাংলাদেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের আগেই নতুন ম্যানেজার নিয়োগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে আরেকটি বড় প্রশ্ন থেকেই যায়, স্টর্কের মতো মর্যাদাবান একজন কোচকে বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মতো আর্থিক সক্ষমতা কি বাফুফের রয়েছে? স্টর্ক অথবা আন্তোনিও কনসেইসাওয়ের সঠিক বেতন কত তা নিয়ে বর্তমানে কোনো প্রকাশ্য তথ্য নেই, কারণ পেশাদার ফুটবলে কোচিংয়ের চুক্তির বিষয়গুলো সাধারণত গোপন রাখা হয়, বিশেষ করে ক্লাব পর্যায়ের ক্ষেত্রে। বড় কোনো সংবাদ মাধ্যমে ফাঁস না হওয়া পর্যন্ত সাধারণত এসব তথ্য জানা যায় না। কিছু প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়া জাতীয় দলের দায়িত্ব নেয়ার জন্য কনসেইসাও প্রতি মাসে $1,20,000 বেতন চেয়েছিলেন, তবে তার প্রতিনিধিরা তা অস্বীকার করেন। রহমান পেয়ার, স্টার নিউজ। জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে জোরালো হচ্ছে বাফুফের তৎপরতা। দেশ বিদেশ থেকে আসা শত শত আবেদন থেকে চলছে বাছাই প্রক্রিয়া, যেখানে গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতা, লাইসেন্স এবং বাংলাদেশের ফুটবল বাস্তবতায় কাজ করার মানসিকতা। গুঞ্জন থাকা রেজিলিও সিমন্স সহ বেশ কয়েকজন উচ্চমানের কোচের আবেদনও জমা পড়েছে। গুঞ্জন ছিল হামজা জামালদের কোচ হতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন টটেনহ্যাম সুপারস্টার জ্যাভি সিমন্সের বাবা কোচ রেজিলিও সিমন্স। জানা গেছে ওই গুঞ্জনই সত্য। উয়েফা প্রো লাইসেন্সধারী এই ডাচ নাকি লাল সবুজের দায়িত্ব নিতে খুবই আগ্রহী। জাতীয় দলের কোচ হতে আবেদন করা 270 সিভি থেকে স্ক্রুটিনিতে প্রথম দিনই বাদ পড়েছেন 100 জন। দ্বিতীয় দিনে মিলেছে বেশ কিছু সমৃদ্ধ জীবন বৃত্তান্ত। প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি, এখনো পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। সামনে আরো কিছু সময় নিয়ে আমরা এটি শেষ করে ফাইনাল একটা লিস্ট নিয়ে আমরা জমা দিয়ে দিব। বাফুফের চালুনিতে 142টি প্রো লাইসেন্সধারী কোচের সিভি আটকা পড়েছে, যেখানে রয়েছে জার্মানিরই 6 জন কোচ। একই সাথে গোলকিপার কোচও বাছাই করা হচ্ছে এই সব আবেদন থেকে। অনেক বড় বড় সিভি, তো সিভিগুলোর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো আমরা যদি ডিপলি না দেখি তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। সেই কারণে আমাদের সময় লাগবে। আর একটু 10 জনের মতো আছে টপ লেভেলের, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওদের অ্যাচিভমেন্টও আছে। শুধু মানসম্পন্ন কোচের সিভি নিয়ে পর্যালোচনা নয়, ভাবতে হচ্ছে কোচদের চাহিদার বিষয়েও। বিশেষ করে এদেশের ফুটবল অবকাঠামো নিয়ে জানতে চেয়েছেন বেশিরভাগ কোচই। হাই প্রোফাইল কোচ যখন হলো সিভি জমা দিছে, তাদেরও কিন্তু হলো এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু হলো মেইনলি যে চাপে হলো অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। কোচের নিয়োগ প্রক্রিয়ার বাছাই কমিটির কাজে সার্বক্ষণিক তদারকি করছেন স্বয়ং বাফুফে সভাপতি তাবিতা ওয়াল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। নিজ খরচে বিশ্বজয়, তবুও সরকারের কাছ থেকে স্বীকৃতি মেলে না দেশসেরা ট্রায়াথলেট শামসুজ্জামান আরাফাত আর প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমার। ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের দেয়া ক্রীড়া কার্ডে নেই তাদের নাম, অথচ সেখানে আছে অনেক অপ্রচলিত ইভেন্টের অ্যাথলিটরা। স্টার প্লের কাছে এ নিয়ে হতাশা লুকাননি এই দুই অ্যাথলেট। বলছেন শুধু আর্থিক দিকই নয়, স্বীকৃতি না পাওয়ায় বেদনাও পোড়ায় তাদের। ইয়াসির আরাফাত সবুজের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের প্রথম ও দ্রুততম আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সমাপ্তকারী মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 6 বার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 2024 সালে জাতীয় সাইকেলিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। আন্তর্জাতিক আয়রনম্যান রেসে অংশগ্রহণ করেছেন 21 বার, 10 বার পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। অর্জনের তালিকা বেশ দীর্ঘ আরাফাতের। বাংলাদেশে ট্রায়াথলনের কোনো ফেডারেশন নেই প্রাতিষ্ঠানিক সহায়তা। তবুও নিজের খরচে, নিজের চেষ্টায় আরাফাত দেশের পতাকা উড়িয়েছেন বিশ্বমঞ্চে। দৌড়াতে আমার কাছে মনে হলো যে একটা জুতা কিনতে হবে। তো এই রানিং শুগুলোর অনেক দাম। তখন আমি টিউশনি করে চলতাম। তো এত টাকা দিয়ে জুতা কিনবো, তখন আমার কাছে এটা কোশ্চেন আসলো যে ওয়াই, হ্যাঁ তুমি 5,000 টাকা দিয়ে পুরো মাস চলো, তুমি 10,000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনবা, এটা কেমন? মানে এটা নিজের সাথে নিজের কথা আর কি। পরে একটা সময় গিয়ে মনে হইলো না, আই লাভ ইট।
সম্প্রতি দেশের অ্যাথলেটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০০ জন অ্যাথলেটকে ক্রীড়া কার্ডের অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় ট্রায়াথলন থেকে মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়ার নাম থাকলেও জায়গা পাননি এই ডিসিপ্লিনের দেশসেরা অ্যাথলেট আরাফাত। ফেডারেশন না থাকার কারণে যে সরকারের সাথে যে সম্পৃক্ততা, সরকারের যে সহযোগিতা বিভিন্ন সময় অন্যান্য ফেডারেশনের অ্যাথলেটরা পায়, সেই ফেডারেশনের সাংগঠনিক সুবিধাগুলা আমাদের পাওয়া হচ্ছে না, যার জন্য আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়। ধরেন প্রশাসনিক অনেক কিছু আছে, যেমন আমাদের যাইতে হয়, ছুটির ব্যাপার, ভিসা রিলেটেড ইস্যু। তো যখন একটা সংগঠন থাকবে এটা অনেক ইজিয়ার। ক্রীড়া কার্ড না পাওয়ায় হতাশ বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা। 2023 সালে প্রথম বাংলাদেশি পেশাদার বক্সার হিসেবে আন্তর্জাতিক মেডেল জেতার কীর্তি আছে তার। 10টি পেশাদার লড়াইয়ের 8টিতেই পদক জিতেছেন তিনি। প্রফেশনাল বক্সিং বাংলাদেশে এখনো আমরা দীর্ঘদিন করে যাচ্ছি, বা অ্যামেচার বক্সিংয়ে আমার একটা দীর্ঘ হিস্ট্রি আছে। বাংলাদেশে আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম, প্লাস দেশকে কমনওয়েলথ গেমসের মতো জায়গায় রিপ্রেজেন্ট করেছি দুইবার। দেন হচ্ছে সাউথ এশিয়ান গেমসে মেডেল আছে। তো এখন 14 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেশের জন্য কন্টিনিউ খেলে যাচ্ছি অ্যামেচার প্রফেশনাল বক্সিং। তো আমি একটু মর্মাহত হয়েছিলাম আসলে আমার নাম না দেখার কারণ। দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া কৃষ্ণর চাওয়া অর্থ নয়, স্বীকৃতিটাই বেশি গুরুত্বপূর্ণ। সিস্টেমেটিক ভাবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপ ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ইরানকে বাদ দিয়ে ইতালিকে সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। বিষয়টি ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে আদৌ কি ইরানের জায়গায় বাছাই পর্বে বাদ পড়া ইতালির বিশ্বকাপ খেলা সম্ভব? ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্ক ইরানের জায়গায় ইতালিকে নেয়ার প্রস্তাব। আর সেই প্রস্তাব আবার এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক দূতের কাছ থেকে। ফুটবল আর রাজনীতি আবারও মুখোমুখি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার। প্রতিবেদনে আরও উঠে এসেছে কূটনৈতিক টানাপোড়েনের বিষয়। ইরান যুদ্ধ ঘিরে জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি, আর সেই সম্পর্ক মেরামতের চেষ্টাতেই এই উদ্যোগ। এমন প্রস্তাবের পেছনে আছে আরও একটা কারণ। ইতালিতে জন্ম নেয়া জাম্পোল্লির কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে আজদুরিদের অংশ নেওয়া স্বপ্নের মতো। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করেছে ইতালি। সবশেষ প্লে অফে বসনিয়ার কাছে ট্রাইবেকারে 4-1 গোলে হেরেছে তারা। অন্যদিকে টানা চতুর্থবার বিশ্বকাপের জায়গা করে নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি তাদের বিশ্বকাপে অংশগ্রহণকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও ইরানিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এদিকে ফিফাও এখনো কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। ফিফা প্রধান আগেই জানিয়েছেন, সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সব ম্যাচ। তবে শেষ পর্যন্ত যদি ইরান সরে দাঁড়ায়, তাহলে বিকল্প দল বেছে নেওয়ার ক্ষমতা থাকবে ফিফার কাছে। সেক্ষেত্রে এশিয়া থেকে সুযোগ পেতে পারে সংযুক্ত আরব আমিরাত। যদিও ফুটবল ঐতিহ্যে ইতালির সাথে তাদের তুলনা হয় না। আগামী 11 জুন উত্তর আমেরিকার 3 দেশে শুরু হবে বিশ্বকাপ। তার আগেই এই বিতর্ক ফুটবল বিশ্বে জন্ম দিয়েছে নতুন উত্তেজনার। ইরান থাকবে নাকি সুযোগ পাবে ইতালি, চূড়ান্ত সিদ্ধান্ত এখন ফিফার কোর্টে। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।